এখন আমি নুরা পাগলার কথা বলবো। নুরা পাগলা জাফর ইকবালের একটা চরিত্র। এখানে নুরা পাগলা, নূর কথাটা তো বুঝেন, ইসলামিক কনসেপ্ট নূর। তো এই নুরা পাগলা মানে জাফর ইকবালের চরিত্র। ইসলামকে তিনি খারাপ হিসেবে দেখেন জাফর ইকবাল। বাংলাদেশে অত্যন্ত মানে হুমায়ুনের ভাই, হুমায়ুন আহমেদ থেকে হাজার গুণ মূর্খ এবং পড়াশোনা অত্যন্ত কম, এবং বিদেশি কপি করে করে বই লেখছেন। তার ভাই লেখক হয়েছে, তাকে লেখক হতে হবে। এই নুরা পাগলা যখন বাংলাদেশের যে ওই চরিত্রটা দেখাচ্ছে যে নুরা পাগলা অনেকগুলো মার্ডার টার্ডার করছে এবং তারপরে পুলিশের ধরা পড়ছে, কিন্তু এই জিনিসটাই কিন্তু আরেকটা আছে, উত্তর ভারতে যে কনসেপ্টটা আছে দুটাই মানে প্রচণ্ড আলোচিত হয়েছে। তবে এই নুরা পাগলা থেকে বেশি আলোচিত হয়েছে ওই রতন নুরা। তাহলে রতন নুরা ও নুরা পাগলার আমি একটু তুলনা করছি। রতন নুরা হলো সুনীল পানের একটা ক্যারেক্টার। ভারতে এমন কেউ নাই যে রতন নুরাকে দেখে, কিন্তু রতন নুরা কাউকে খুন করে না, রতন নুরা হইতে চায় সবাই। তাহলে এই যে রতন নুরা, তো নূর তো ইসলামিক কনসেপ্ট আমরা জানি, যেটা ইরানে শুরু হয়েছিল, আরবে শুরু হয়েছিল। তো এই নূর কনসেপ্টের পর যান যেখানে এই হুজুরের বলা তার চেহারা একটা নূর ভাসে, আলো। তাহলে এখানে বাংলাদেশিরা যেহেতু কলকাতাকে ফলো করে, তারা কিন্তু এই নূরটাকে খারাপ হিসেবে দেখে। ফলে এই নুরা পাগলাকে দেখায় যে একজন মার্ডার। কিন্তু যদি আপনি ওই সুনীল পলের যে ইগুলা করা হয়েছে রতন নুরা, এই রতন নুরা একজন সরাবি, কিন্তু নিজের কষ্ট দেয় কিন্তু মানুষের কষ্ট দেয়। এবং সে বলে মেহু রতন নুরা, কাহিনী বলবো পুরা, কেউ থাকবে না আধুরা, কেউ অর্ধেক থাকবে না। তাহলে উত্তর ভারতের একটা কনসেপ্ট হলো প্রতিটা মানুষ সেখানে কমপ্লিট হবে। কমপ্লিট কীভাবে হবে? তার মধ্যে থাকতে হবে, দুটো জিনিস থাকতে হবে। একটা হলো গিয়া পবিত্রতা, আর একটা উদ্দীপন, যে গেটে বলেছেন। তো গেটের ওই কথাটাকে কিন্তু আবার যেটা ওয়েস্টার্ন তিনি ব্যাখ্যা করে বলেছেন যে কেন ইসলাম সুপারম্যান তৈরি করে, সেটাকে কিন্তু আবার এই বাংলাদেশের যে এই বাংলাদেশের ওনার নাম হলো গিয়া বাংলাদেশের যিনি মানে এই ভারতের এই যারা করছেন তারা মানে পরে আবার এই বাংলাদেশের না, ভারতের যিনি হলেন গিয়া ইকবাল, তিনি বলছিলেন দিল সোজ সে খালি হ্যাঁ নিগে পাক নেই হ্যাঁ আর ইসমে আজব ক্যা কে তু বেবাক নেই হ্যাঁ। তো এই গানটাকেই নকল করেছিল বলিউড। আবার আরেকটা গান দিল নাম কি বলে, ক্যা চিজ হে তুম খুদ তুমি মালুম নেই দিল কি ইয়া কন কি মাসুম নেই হ্যাঁ ক্যা চিজ হো তুম খুদ। গোবিন্দের একটা গান ছিল বলিউডের, আপনারা যারা বলিউডের গান শুনেন তারা এই গানটা শুনেছেন, যে ক্যা চিজ হো তুম খুদ তুমি মালুম লাখো হ্যাঁ মগর কন তুসসে হাসি ইহা হ্যাঁ ক্যা চিজ হো তুম খুদ তুমি মালুম নেই হ্যাঁ। লাখো মানুষ আছে কিন্তু তোমার থেকে সুন্দর এখানে কেউ নাই। আর আর লাখো মানুষ এখানে আছে কিন্তু তোমার থেকে সুন্দর এখানে কেউ নাই। আর তুমি যে কি তুমি নিজেই জানো না, মানে তুমি এতটাই মাসুম যে তোমার ইম্পর্টেন্স তুমি নিজেই জানো না। তাহলে এই যে আর ইকবাল ঠিক এই শুটা দিয়ে মানে ইকবাল যে গানটা লিখেছেন সেটা হলে গিয়ে দিল সোজ সে খালি হ্যাঁ নিগে পাক নেই হ্যাঁ, হৃদয় নাই ব্যথা আর চোখে নাই কি পবিত্রতা, ফের ইসমে আজব ক্যা কে তু বেবাক নেই হ্যাঁ। তাহলে তার অবাক কি তুমি কমপ্লিট না, বেবাক মানে কমপ্লিট। তাহলে এই উত্তর ভারতে অ্যাডভার্টাইজ হয় যে কমপ্লিট ম্যান, মানে শার্টিং স্যুটের ই গেল কমপ্লিট ম্যান, যে মানে শার্ট প্যান্ট আর মানে একেবারে থ্রি পিস স্যুটেড বুটেড এগুলো হলো গিয়া মানে খুবই একটা মানুষ কমপ্লিট করে তুলছে। কিন্তু আসলে কি এই স্যুট বুট পরলেই কি কমপ্লিট হয়? আসলে কমপ্লিট হয় না। যেটা শাহরুখ খানের একটা মুভিতে ডায়লগ এরকম ছিল যে না পাঠানি কুর্তা না এই লখনবি কুর্তা না পাঠানি সালোয়ার মার্দ হতে যে দিল দে মারনা হয় বেকার। তাহলে হৃদয় দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তাইলে তুমি কমপ্লিট হয়ে গেলে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যে বাঙালি সভ্যতা যেটাকে আমরা বলতেছি, যে বাঙালি সভ্যতা, সেটা কিন্তু কমপ্লিট করতে গেলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে এই যে ভারতের সিজেপি হঠাৎ করে এটা মানে ভারতের একটা খুব বিশেষ আলোচনা হচ্ছে ককরোচ, মানে এই ককরোচ জনতা পার্টি সিজেপি, বিজেপির বদলে সিজেপি, মানে বিজেপির যত মেম্বার তার থেকে বেশি মেম্বার হয়ে গেছে সিজেপি। তো সিজেপির এই যারা মানে বেকার যুবক, তারা কিন্তু এইটা মানে জনগণকে ককরোচ বলে এটা কখনো ভারতে হয়নি। ভারতে কখনোই কেউ এই ফকিরের বাচ্চা বাংলাদেশের যে ভাইস চ্যান্সেলর, সে কিন্তু এই কথাটা কখনোই বলেনি। কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিজেপি, সে তিনি কিন্তু বলে ফেলেছেন ককরোচ। কিন্তু বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বলছিল ফকিরের বাচ্চা ছাত্রদের, কিন্তু এইটা কখনোই বলতে পারে না, কারণ সেখানে আল্লামা ইকবাল যে শিষ্ট জ্ঞানী মানুষ,
হাকিমে মিল্লাত যাকে বলা হয়, ভারত পাকিস্তান দুজনেরই ওই শ্রেষ্ঠ মানুষ আল্লামা ইকবাল থেকে সুভাষেরও জন্ম, আবার এইসেরও জন্ম, মহাত্মা গান্ধীরও জন্ম। যারা সুভাষ পড়েছে, মহাত্মা গান্ধী পড়েছে, রবীন্দ্রনাথ পড়েছে, তিনটেই যারা পড়েছে তারা ভালো করেই জানে, যে এবং ইকবালও পড়েছে, চারটেই যারা পড়েছে তারা ভালো করেই জানে যে মহাত্মা গান্ধী এবং সুভাষের উৎপত্তি কী থেকে। যেমন বাংলাদেশে কিন্তু ওই সুভাষের ওই যে নাম কি বলে একটা ইয়ে আছে, অনেক ভিডিও, হাজার হাজার শয়ে ইউটিউব ভিডিও পাবেন, কিন্তু কোথাও কিন্তু সুভাষের লেখা সেই অরুণ ও তরুণের স্বপ্ন যে উপন্যাসটা, সেটা নিয়ে কখনো আলোচনা হয়। কারণ সেখানে রবীন্দ্রনাথের স্মরণ আছে মানে একবার কি দুবার, কিন্তু কয়েকশো বার আছে মহাত্মা গান্ধীকে চিন্তা ভাবনা আলোচনা করা। এবং মহাত্মা গান্ধীকে তিনি ফলো করতেন সুভাষ বসু। হ্যাঁ, শেষ 1-2 বছর কংগ্রেসের সাথে যখন ছিলেন তখন কিছু বিরোধ হয়েছিল এবং সেখান থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন, কিন্তু মহাত্মা গান্ধীর প্রতি তার কখনো রেসপেক্ট কমে যায়নি, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এই মহাত্মা গান্ধী কিন্তু কটকে ওই ভাষণটা বলেছিলেন, এবং কটকে স্কুল থেকে কিন্তু আসছিলেন কে, এই সুভাষ বোস, এই জিনিসটা বুঝতে হবে। তো সুভাষ বোসের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলো, তার বাপও ছিল নাম কি বলে উকিল, এবং তার ভাই ছিল ব্যারিস্টার। আর সুভাষ বোস নিজেও নিজে পড়াশোনা করেছিলেন। সুভাষ বোস নিজে ICS দিয়েছিলেন, ICS-এ তিনি চান্সও পেয়েছিলেন, কিন্তু পরে তিনি রাজনীতি করবেন বলে ওটাকে ছুটে ফেলে দিয়েছিলেন। পরে তিনি কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র হন, তারপরে গোটা ভারতের নাম কি বলে কংগ্রেস সভাপতি হন সুভাষ বোস। তো সুভাষ বোসের যে পড়াশোনাটা, এটা কিন্তু সর্বভারতীয় পড়াশোনা। সুভাষ বোসকে যখন বলা হয়েছিল যে আপনি কি ভারতের বাংলার নেতা, তখন সুভাষ বসু আমি ভারতের নেতা। তাহলে সর্বভারতীয় চরিত্র বা সর্বপাকিস্তান চরিত্র এইগুলো কিন্তু 47-এর মধ্যে আমরা প্রচণ্ডভাবে পাই। কিন্তু আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছি সেটা হলো গিয়া যে এই সুভাষ বোস বলি আর বলি নাম কি বলে এই যে ককরোচ ডেমোক্রেটিক পার্টি, এই কথাগুলো যে মানে এগুলো তো হলো গিয়া ব্রাহ্মণ্যবাদী কথা। তাহলে এই কথাগুলো মানে CJP কেন বললেন, মানে CJI যেটা হলো গিয়া চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাহলে এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার এই কথাটা বলা ঠিক হয়নি। ককরোচ এটাই কিন্তু, এটা কাদের কথা, এটা হলো বিজেপির কথা। বিজেপির উৎপত্তি কিন্তু বাংলা থেকে, এটা বুঝতে হবে। বিজেপির যে চিন্তাধারণা প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো হলো গিয়া মানে শ্যামাপ্রসাদের চিন্তাভাবনা, গোলওয়ালকারের চিন্তাভাবনা, কিন্তু ইকবালদের অতটা প্রভাবিত ছিল না। পরবর্তীতে ইকবালের চিন্তাভাবনা তারা অ্যাডপ্ট করে এবং ইকবালকে নিষিদ্ধ করে। তো এইটা ধরনের একটা ডাইলেমা আসে বিজেপির মধ্যেই। তো বিজেপি যেমন প্রচণ্ডভাবেই, আমি এগুলো ভিডিও দিতে পারি, যারা বলতেছেন যে আমরা মুসলমানদের পুরস্কৃত করতে চাই, ঠিক আছে, এই বিসমিল্লাহ খান থেকে শুরু করে অনেকেই কিন্তু সমর্থন করেছেন। বিজেপি লোকেরা তাকে ভারতরত্ন দিয়েছেন, তারপরে এই APJ আব্দুল কালামকে বিজেপি কিন্তু ভারতের প্রেসিডেন্ট বানিয়েছে। কাজেই এটা কিন্তু বিজেপি কিন্তু সম্পূর্ণভাবে শ্যামাপ্রসাদের পার্টি না। এটার মধ্যে গোয়ালকার, সাভারকার, যারা উত্তর ভারত, দক্ষিণ ভারতের যারা ইকবাল পড়া, যারা ধর্মকে তার যুক্তিক অবস্থান থেকে দেখতে পায়, তাদের দ্বারাই কিন্তু এই নতুন বিজেপি আসছে। তো এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই যেটা হলো গিয়া বিজেপির কথা আমরা যখন বলছি, তখন আমাদেরকে এই জিনিসটা স্মরণ রাখতে হবে যে এই বিজেপির কথা যখন আমরা বলছি, তখন আমাদের এই কথাগুলো স্মরণ রাখতে হবে যে এই বাংলার যে এই নাম কি বলে এই বাংলায় যে এইগুলো হচ্ছে, মানে এই কলকাতার যে নাম কি বলে, আমরা মানে কাকে ফলো করবো, কলকাতাকে ফলো করবো, দিল্লি, লখনৌ, লাহোরকে ফলো করবো, না ঢাকার নিজস্ব একটা আইডেন্টিটি হবে। তো আমরা বলি ঢাকার নিজস্ব একটা আইডেন্টিটি হইতে গেলে আমাদেরকে হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল দুজনকে পরিত্যাগ করতে হবে। কারণ আমেরিকার যারা স্পিরিচুয়াল ফাদার যেটাকে বলা হয়, আমেরিকার যারা ফাদার অফ দ্য নেশন কিন্তু ওয়াশিংটন, এটা লিঙ্কন বলা হয়। তো এই ওয়াশিংটন বা ফান্ডিং ফাদার্স বলতে গেলে ওয়াশিংটন আসে, কিন্তু যে স্পিরিচুয়াল চেতনা সেটা কিন্তু র্যালফ ওয়াল্ডো এমারসন এবং লিঙ্কন। তো র্যালফ ওয়াল্ডো এমারসন কনকর্ড কিন্তু এই হুমায়ুন আহমেদ বা জাফর ইকবাল এরা একজন 300-400 করে বই লিখে ফেলেছেন, কিন্তু তাদের কোনো লেখায় আপনি কনকর্ডের কথা পাবেন না, বোস্টন শহরের কথা পাবেন না, হার্ভার্ড, MIT যে আত্মা, সেগুলোই তারা ধারণ করতে পারেন। কেন পারেননি? কারণ তারা রবীন্দ্রনাথের ভক্ত। এই রবীন্দ্রনাথ কিন্তু কখনোই এই গেটে বা শেক্সপিয়ার বা মিল্টন বা এই নাম কি বলে থমাস গ্রিন, তারপরে এই নাম কি বলে এই উইটগেনস্টাইন, বার্টন রাসেল, ম্যাকটেগার্ড, হোয়াইটহেড, তারপরে আইনস্টাইন, এদের তত্ত্ব নিয়ে সেইভাবে আলোচনা করেননি। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই মানে কিন্তু আল্লামা ইকবাল তো ছিলেন আর্টসের লোক, কিন্তু তিনি দেখা যাচ্ছে যে এই মানে এই আইনস্টাইন 8টা বইটা সেলফে ছিল। তাহলে এই না 17টা বই ছিল তার সেলফে আইনস্টাইন। তাহলে আইনস্টাইন নোবেল প্রাইজ পাওয়ার 1921 সালে না 22 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন আইনস্টাইন।
তারপরের বছর নোবেল পেয়েছেন নিলস বোর। তারপর এক বছরের মধ্যে কিন্তু হাকিম আইনস্টাইন নামে কবিতা লিখছেন কে, সেখানে তিনি আইনস্টাইনের এই তত্ত্বগুলো আলোচনা করছেন কবিতার মধ্যে, আপনি পরে দেখবেন এখানে। তো হিউমকে তিনি বলছেন যে ইসের মতোই নাম কি বলে আইনস্টাইনের মতোই, আইনস্টাইন হিউমের মতোই বিধ্বংসী। তাহলে এই জিনিসটি বুঝতে হবে যে হিউম বিধ্বংসী কেন, তাহলে সেই হিউমের ধ্বংসক্ষেত্রের উপরেই কান্ট তার প্রাসাদ গড়ে তুলেছেন। কিন্তু কান্টের প্রাসাদ, কান্ট যে বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলেছে, এম্পায়ার অফ ফিলসফি, যে এম্পায়ারটা গণতান্ত্রিক, তো সেই গণতান্ত্রিক এম্পায়ার মানে এই এম্পায়ার বলতে বুঝে সাম্রাজ্যবাদকে বলতে একবার বুঝাতেন যে দেহটা প্রকাণ্ড হৃদয়ের অন্ধকার, কিন্তু আমি বলছি যে দেহটাও প্রকাণ্ড, হৃদয়টা আলোকিত। সেই প্রকাণ্ড হৃদয়, প্রকাণ্ড সাম্রাজ্য, আলোকিত সাম্রাজ্য হলো কান্টের সাম্রাজ্য। তাই কান্টের সাম্রাজ্য বাঙালি বুঝেই না, তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কান্টের সাম্রাজ্য হলো আলোকিত সাম্রাজ্য, কান্টের বড় হৃদয়। এখান থেকে কিন্তু ওভারশাল লিখেছিলেন কে, এমারসন। কান্টের এই কান্ট পৈরাই এবং গেটে পৈরাই তিনি লিখেছিলেন, এমারসন লিখেছিলেন যে ওভারশাল। তো ওভারশাল নিয়ে আমি একদিন বিস্তারিত আলোচনা করব, পোয়েট নিয়ে আলোচনা করবো, সেলফ রিলায়েন্স, তিনটাই কিন্তু সেলফ রিলায়েন্স, পোয়েট, ওভারশাল, তিনটাই কিন্তু এই এমারসনের লেখাতে। এই জিনিসগুলো আমরা যদি বুঝতে পারি, এমারসনকে যদি বুঝতে পারি, যদি আমরা এই পল ক্লিফোর্ড লেখাটা বুঝতে পারি, ইসের নাম কি বলে লর্ড লিপটনের, তাহলে তখন কী হবে, বাংলাদেশ ট্রুলি আমরা এই রবীন্দ্র বলা থেকে বেরিয়ে আসবো, আমরা ট্রুলি আন্তর্জাতিক হব। রবীন্দ্রনাথকে আমরা তখন ইকবালের সাথে তুলনা করতে শিখবো, রবীন্দ্রনাথকে আমরা তখন এই গেটের সাথে তুলনা করতে শিখবো, রবীন্দ্রনাথকে আমরা তখন শেক্সপিয়ারের সাথে তুলনা করতে শিখবো, মিল্টনের সাথে তুলনা করতে শিখবো, ওয়াটসনের সাথে তুলনা করতে শিখবো, তারপরে এই হেগেলের সাথে তুলনা করতে শিখবো, তারপরে এই নাম কি বলে গেটের সাথে, তারপরে এই নাম কি বলে এই থমাস মান, হারমান হেস, এদেরকে তুলনা করে ভিডিও আসতেছে। কাজেই দিল থামকে হৃদয় স্তব্ধ কইরা, হৃদয় উৎকণ্ঠিত, একেবারে হৃদয় দিয়ে আপনারা আমার এই লেখাগুলো শুনবেন আশা করছি। তাই আমি ওই জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হলো গিয়া যে এই যে পাকিস্তান আন্দোলন যেটা ছিল, সেই পাকিস্তান আন্দোলন কিন্তু প্রচণ্ডভাবে বুদ্ধিভিত্তিক আন্দোলন ছিল, এবং এই বুদ্ধিভিত্তিক আন্দোলনে কিন্তু এই রবীন্দ্রনাথ থেকে শুরু করে, এই জিনিস আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথ যে পাকিস্তান আন্দোলনকে বা এই আল্লামা ইকবালকে অ্যাটাক করার সাহস পাননি, এই উল্টা এই আল্লামা ইকবাল কিন্তু প্রচণ্ডভাবে রবীন্দ্রনাথকে অ্যাটাক করেছে। তো এই আল্লামা ইকবালকে এই যে বলেই তারা কিন্তু উত্তর ভারতের লোক, দক্ষিণ ভারতের লোক বা পাকিস্তানের লোক, তারা কিন্তু সাদিক খান হচ্ছে ইংল্যান্ডের মেয়র, বা ইসের মেয়র কি নাম কি বলে, সাদিক খান হচ্ছে ইংল্যান্ডের মেয়র, অথবা এই সাদিক খান হচ্ছে ইংল্যান্ডের মেয়র, অথবা ইসের মেয়র হচ্ছে নাম কি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে ঋষি সুনাক, বা স্কটল্যান্ডের যে মুখ্যমন্ত্রী হলেন একজন পাকিস্তানি হামজা ইউসুফ, বা এই ইসের যে গুজরাটি মুসলমানের সন্তান জোরান নামদানি, পাঞ্জাবি মায়ের সন্তান এই জোরান নামদানি, তিনি আবার নিউ ইয়র্কের মেয়র, বর্তমান মেয়র। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের নেতৃত্ব নিতে গেলে আমাদের এই টপ যারা জ্ঞানী, হ্যাঁ, এই জিনিসগুলো তাদের মধ্যে তুলনা করা শিখতে হবে। এই জিনিসটা তুলনা করা শিখেছি রেখে আল্লামা ইকবাল। তো আল্লামা ইকবালের যে বইগুলো, সেগুলো কিন্তু আমরা যখন পড়তে শুরু করছি, তখন কিন্তু আমরা ওই জিনিসটা বোঝা শুরু করছি যে আল্লামা ইকবালের সাথে রবীন্দ্রনাথের কোন কোন জায়গায়, আল্লামা ইকবাল বেটার, রবীন্দ্রনাথ কোন কোন জায়গায় আমাদের পশ্চাৎপদ করে রেখেছে, এবং রবীন্দ্র চিন্তাভাবনা, যে রেনেসার চিন্তাভাবনা, যে বলতেছেন যে আব্দুল আবু সাইদ, যে রেনেসা হলো গিয়া বাংলায় তো রেনেসা, এটা ককরোচের রেনেসা। তাহলে এই ককরোচের রেনেসা আমরা চাচ্ছি না। এই যে ভারতে মানে সিজেপির কথাটা ফট করে ধরে ফেললো, কোটি মানে 2 কোটি মানুষ সেখানে ভক্ত হয়ে গেল এই ককরোচ জনতা পার্টির। এই জন্য কি প্রতিটা মানুষ সেখানে, মানে দেখবেন যেখানে কংগ্রেস পার্টির কথা নিয়েও কিন্তু সেখানে বিজেপি আমলে ছবি পাশ হচ্ছে, কিন্তু এখানে মানে বাংলার কিছু এই ষড়যন্ত্রগুলো এই মোদি গ্রহণ করেছে বলেই কিন্তু তারা এই চেষ্টা করছে যে ভোট রিগিং থেকে শুরু করে এই যে আরেকটা কী যেন বলে ইলেকট্রনিক ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন দরকার নাই। আমেরিকা বা যেখানে প্রতিটা জায়গায় মেশিন, তারা তো ইভিএমে ভোট নেয় না, তারা ব্যালট পেপারে ভোট দেয়। কারণ ব্যালট পেপারে গুনতে 10 জন 20 জন লাগে, সবার সামনে কারচুপি করা যায় না। কিন্তু ইভিএম তো একটা মেশিনের ব্যাপার, কি কোথায় চাপ দিচ্ছি, কোথায় যে এটা যোগ হচ্ছে বিয়োগ হচ্ছে, এটা এই জনগণ তো বুঝতেছে না। তো জনগণ যদি এটা না বুঝে, তাইলে তো ওই ভোটিং কাউন্টিং ইলেকট্রিক ভোটিং মেশিন তো মানে ভারতের চালু করা ঠিক না। এবং এই যে হাসিনা একটা তার খারাপ উদ্দেশ্য ছিল, এবং ডক্টর ইউনূস কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা বাতিল করে দিয়েছে যে একটা সুষ্ঠু নির্বাচনের সাথে কোনো ইভিএমের দরকার নেই। ইউরোপ আমেরিকা থেকে আমরা বেশি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিকে চলে গেছি, অবশ্যই চলে যাই। এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের বৌদ্ধিক দিকে আমরা যদি
নাম কি বলে রেনেসাঁকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে রেনেসাঁর যে কনসেপ্ট সেটা কিন্তু মানে গণতান্ত্রিক কনসেপ্ট, সেটা হলো গিয়া পুটিনের বা টলস্টয়ের মাথা নিচু গণতন্ত্র, হাসিনা বা রবীন্দ্রনাথের মাথা নিচু দর্শন না। আমাদেরকে কী করতে হবে? আমাদের করতে হবে যে ইকবাল এবং রবীন্দ্রনাথ তুলনা করতে হবে, যে দক্ষিণ ভারত ধারাবাসী করছে বা এই পাঞ্জাবিরা ধারাবাসী করছে, ফলে পাঞ্জাবিরা ইউরোপের রাজনীতি তারা দখল করে নিচ্ছে, ইউরোপের বড় বড় সায়েন্টিস্ট হচ্ছে, ইউরোপের সায়েন্স নোবেল প্রায় 7-8টা পেয়ে গেছে ভারত পাকিস্তান, কিন্তু বাংলাদেশ একটাও এবং কলকাতাও একটাও, মানে বাঙালি বিশেষ করে বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান একটাও সায়েন্সে নোবেল প্রাইজ পায়নি। হ্যাঁ, একজন কলকাতায় বসে নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন আসলে সিভি রহমান, তিনি কলকাতায় গবেষণা করতেন, কিন্তু তিনি আসলে দক্ষিণ ভারতের লোক। তো কাজে এই লোকের সাথে কিন্তু রবীন্দ্রনাথের কোথাও দেখা হয়েছে, কোথাও আলোচনা করেছেন, এটা আমরা পাই না। এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই মানে এই যে রবীন্দ্রনাথকে এখন যে আমরা মর্যাদার চেয়ারে বসেছি, সেটা তো সেই মর্যাদা যে তখন তার থাকতে রবীন্দ্রনাথ জীবন সাথে অবশ্যই এই নাম কি বলে এই ভারতের যিনি প্রচণ্ডভাবেই করছেন রাজনীতিতে, প্রচণ্ডভাবেই নাম করেছেন ভারতের, তিনি হলেন গিয়া এই ভারতের রাজনীতিতে যিনি প্রচণ্ডভাবেই নাম করছেন, তিনি হলেন গিয়া ভারতের যিনি এই যে কেজরিওয়াল থেকে শুরু করে উত্তর ভারত দক্ষিণ ভারত যে একটা গণতান্ত্রিক আবহ তৈরি হয়েছে, তার পিছনে কিন্তু এই নাম কি বলে ভারতের কিন্তু এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভারতের কিন্তু নেমে গেছে এই যে এই সংবাদপত্রের স্বাধীনতা। তাহলে সংবাদপত্রের স্বাধীনতা যদি আমাদের এত বারকার এত বর্ধিষ্ণু, এই সংবাদপত্রের স্বাধীনতাটা আমরা বজায় রাখবো। এবং এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই আমাদের বিচারপতিদেরকে যদি আজীবন বিচারক করা যায় আমেরিকার মতো, নাহলে কিন্তু তারা এই তত্ত্বাবধায়ক বাতিলের মতো জনগণের বিপক্ষে দাঁড়াইতে সাহস পাবে না। জনগণের বিপক্ষে না দাঁড়ানোর সাহসই কিন্তু গণতন্ত্র। এটা কিন্তু ট্রাম্প নিজেও সাহস পায় না। ট্রাম্পকে কিন্তু বলতে হয় যে আই উইল সি ইন দ্য কোর্ট, তোমার সাথে আমার কোর্টে দেখা হবে। তাহলে এই জিনিসটা যে আদালতের এই ট্রাম্পকেও কিন্তু ব্যান করার চেষ্টা করছিল বা জো বাইডেন, কিন্তু ওদের কোর্ট তো স্বাধীন আমেরিকার, তারা বলছে যে না, এটা করতে পারবে না। কারণ কি, তাদের কোর্ট তো আজীবন বিচারক। তাহলে আজীবন বিচারক কোন স্বার্থে সে দেশের অবস্থা খারাপ করবে? তাহলে এই যে আমাদের খায়রুল হক, সে কিন্তু নিজের স্বার্থে তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন, এবং তত্ত্বাবধায়ক বাতিল করার পরে তাকে কিন্তু আবার নিয়োগ দেওয়া হলো, কি যেন বলে এই আইন কমিশনে, ওই একই র্যাঙ্কে তো সেই রকম বেতন, এই চিফ জাস্টিসের বেতন এই আবার এই দেখা যাচ্ছে ভারতে যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সে পদত্যাগ করলে তাকে এই রাজ্যসভায় আবার জায়গা দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। ফলে তিনি কিন্তু সরকারকে তেল দিয়েই কাজ করার একটা চিন্তা ভাবনা হয়তো করছেন না, কিন্তু এই একটা মানুষের মনে একটা সন্দেহ দেখা দিচ্ছে। বলে সিজেপি পার্টি, যে ককরোচ জনতা পার্টি, তাদের এখানে প্রথম শর্তই হলো গিয়ে যে এই কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে তাকে প্রধানমন্ত্রী চিফ জাস্টিস, যে ইন্ডিয়ার চিফ জাস্টিস পদত্যাগ করে রাজ্যসভার মেম্বার করা যাবে না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে চিফ জাস্টিস তাহলে কি চিফ জাস্টিসের ওই চাকরি শেষ হলেই তাকে অবসর দিতে হবে না, তাকে আরও সম্মান করতে হবে, কিন্তু আজীবন বিচারক করে দিতে হবে। তাহলে এটা আমেরিকাকে আমাদের ফলো করা উচিত। আমেরিকাকে ফলো করলেই আমাদের এখানে পরিপূর্ণ গণতন্ত্র আসবে। পরিপূর্ণ গণতন্ত্র আসলে আমরা এই নাম কি বলে ভারতের যে প্রচণ্ডভাবেই এখন গণতন্ত্রের সংকট, সেটা কাটিয়ে উঠতে পারবে। এবং ভারতের উচিত এখন গোটা ভারতই এখন এই নাম কি বলে বিজয় থালাপতি বা বালেন্দ্র শাহ, যেটা এই নাম কি বলে নেপাল বা দক্ষিণ ভারতের যে মাদ্রাজের যেখানে এমনি সবচেয়ে বেশি নাম কি বলে মানে সে সবচেয়ে বেশি, যদি একটা বড় দেশ ধরি, মালদ্বীপ একটা ছোটো দেশ, এগুলো বাদ দিই, তাহলে সবচেয়ে বেশি এখন আছে হলো গিয়া এটা হলো গিয়া সবচেয়ে পার ক্যাপিটা ইনকাম প্রায় $5,000, সেটা শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারত যদি এত ডেভেলপড হতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তো এই কালো মানুষগুলো শ্রীলঙ্কা বা মাদ্রাজের কালো মানুষরা কিন্তু ভালো প্রবৃদ্ধি করছে। গত বছর মাদ্রাজের প্রবৃদ্ধি ছিল 11.5%। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ওই বৃদ্ধির দিকে যাব, আমরা এই গণতন্ত্রের দিকে যাব, আমরা সংবাদের স্বাধীনতার দিকে যাব, আমরা আজীবন বিচারকের দিকে যাব। এই জিনিসগুলো তাইলে কী হবে? এই যে নাম কি বলে এই চট্টগ্রামের যারা মূর্খ, চট্টগ্রামের এই যারা এই নাম কি বলে এই নাম কি বলে লোকটার নাম হলো গিয়া এই সলিমুল্লাহ খান, তারা কিন্তু বাংলাদেশে এখনও সিনেট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সিনেট আমেরিকার শুধু সেন্ট্রালি সিনেট আছে না, প্রতিটা প্রদেশে একটা প্রতিনিধি পরিষদ আছে, একটা সিনেট আছে। কারণ এই সিনেটের আলাদা অংশ আছে, সিনেট এবং
প্রতিনিধি পরিষদে দুই গ্রুপের লোক আসে, একজন এক গ্রুপ জ্ঞানীগুণী, আরেকজন জনগণের গ্যাসিবিলিটির প্রতিনিধি, তাদের মধ্যে আলাপ আলোচনার ফলেই একটা জায়গায় কিন্তু একটা আইনটার যেদিকটা সিনিয়র দেখতে পায় সেটা প্রতিনিধি পরিষদ দেখতে পারে না, প্রতিনিধি পরিষদ যে দেখতে পায় সেটা সিনিয়র দেখতে পায় না। তাহলে এই ফেডারেল সিস্টেমটা যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু বাংলাদেশের গণতন্ত্রটা সংহত হবে। তখন বাংলাদেশে কেউ গুম খুন করে পার পাবে না। ভারতে কিন্তু আজ পর্যন্ত কেউ গুম খুন করার সাহস পায়নি। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে গুম খুন থেকে আমাদের দূরে চলে যেতে হবে। আর এই যে দ্রুত বিচারের নিষ্পত্তি করতে হবে। তাহলে যারা এই শিশু রেপ করে মার্ডার করতেছে এদেরকে, বিশেষ করে এই রামিসা হত্যাকাণ্ড, এদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসলে বাংলাদেশে কিন্তু আরেকটা গণতন্ত্রের ফেজের দিকে যাবে। আমার কথা খুবই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ।